নমস্কার, মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি ঈশ্বরের অপার আশীর্বাদে আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যার জীবনী নিয়ে আলোচনা করব তাকে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলে গৃহী সন্ন্যাসী বলা হয়। গৃহী অথচ সন্ন্যাসী? সন্ন্যাসী কখনো গৃহে থাকতে পারে? তার জন্য কি গৃহীর জীবন? তাহলে মাস্টারমশাইকে কেন গৃহী সন্ন্যাসী বলা হয়? এই মাস্টারমশাই কিন্তু বহুবার সন্ন্যাস নিতে চেয়েছিলেন, বহুবার। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাকে বারণ করেছিলেন, নিষেধ করেছিলেন সন্ন্যাস নিতে। তিনি বলেছিলেন শুকদেবের মতো থাকতে, অর্থাৎ গৃহে থেকে ভাগবত কথা প্রচার করতে। সত্যিই তো তাই। আজ যদি শ্রীরামকৃষ্ণ কথামৃত না থাকতো, কজন মানুষ শ্রীরামকৃষ্ণকে আন্তরিকভাবে চিনতে পারত, তাকে ভালোবাসতে পারত? শ্রীরামকৃষ্ণ ভাব ধর্ম প্রচারের ক্ষেত্রে এই শ্রীরামকৃষ্ণ কথামৃতের কথা অতুলনীয়। এই মাস্টারমশাই যখন জীবনে তার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, তখন এসেছিলেন ঠাকুরের কাছে। জানেন কি সে কথা? এই মাস্টারমশাই যখন আত্মহত্যা করবেন বলে ঠিক করেছিলেন, সেই সময় ঠাকুরের সাথে দেখা। জীবনের কতটা বড় বিপর্যয়ে পৌঁছালে মানুষ এই রকম আত্মহননের সিদ্ধান্ত নেয়, এটা বোধহয় আমরা কম বেশি সমস্ত সংসারী মানুষরা বুঝি। সেই পর্যায় থেকে শ্রীরামকৃষ্ণ কথামৃতকার। আজকে শুনুন তারই জীবনের সংক্ষিপ্ত কাহিনী এবং কিভাবে তিনি সেই আত্মহননের পথ থেকে হয়ে উঠলেন একজন আদর্শ ভক্ত এবং আদর্শ উদাহরণস্বরূপ। সেই গল্পই আপনাদের কাছে আজ তুলে ধরব। মহেন্দ্রনাথ গুপ্ত, যাকে সবাই আমরা মাস্টারমশাই নামে চিনি। এই নরেন্দ্রনাথ আর মহেন্দ্রনাথ দুজনেই ভগীরথের কাজ করেছিলেন। ভগীরথ হয়েও দুজনের ভূমিকা ছিল দুরকম। ভগীরথ যিনি গঙ্গাকে মর্তে বয়ে নিয়ে এসেছিলেন, সেরকমই শ্রীরামকৃষ্ণদেবের অমৃতময় কথা সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন এই মহেন্দ্রনাথ গুপ্ত। মহেন্দ্রনাথ গুপ্ত না থাকলে আমরা বোধহয় ঠাকুরকে সেভাবে ভালোবাসতে পারতাম না। অথচ তিনি কোথাও কথামৃতে অতিরঞ্জিতভাবে কোনো কিছুই লেখেননি। প্রতিদিনের ঘটনা দিন তারিখ হিসাবে, তিথি হিসাবে, যেদিন যা ঘটেছিল সেদিন সেরকম তিনি তুলে ধরেছিলেন। মাস্টারমশাই কিন্তু কথামৃতে নিজেকে কোথাও কোথাও মণি, কোথাও মাস্টার, কোথাও শ্রীম এইসবভাবে উল্লেখ করেছেন। যেখানে তিনি ঠাকুরের কাছে তিরস্কৃত হয়েছিলেন, সেখানে এতটুকু আগঢাক না করে নিজেকে মাস্টার বলে পরিচয় দিয়েছিলেন। আর যেখানে প্রশংসা পেয়েছেন, সেখানে নিজেকে লুকিয়ে রেখেছেন। এই যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শ্রীমর জন্ম হয় 1854 খ্রিস্টাব্দের 14 জুলাই, বাংলার 1261 সালের 31 আষাঢ়। সেদিন ছিল শুক্রবার, শ্রীনাগ পঞ্চমী তিথি আর শতভিষা নক্ষত্র। তার জন্মস্থান কলকাতার সিমলাপল্লীর শিবনারায়ণ দাস লেনে। বড় হয়ে শ্রীম বাস করতেন 13/2 গুরুপ্রসাদ চৌধুরী লেনের ঠাকুর বাড়িতে। এটি তার পিতার বানানো নতুন ভবন। এই ঠাকুর বাড়িতেই শ্রী শ্রী মা ঠাকুরের নিত্য সেবা পূজার প্রতিষ্ঠা করেন। কখনো কখনো এখানে তিনি মাসাধিক কালও থাকতেন। আর এই বাড়িতেই শ্রীম মহাসমাধি লাভ করেন। শ্রীম এই নামটি তিনি নিজেই গ্রহণ করেছিলেন ছদ্মবেশে। তার পিতৃদত্ত নাম ছিল মহেন্দ্রনাথ গুপ্ত। ঠাকুর রামকৃষ্ণ তাকে মাস্টার বলেও ডাকতেন। মণি, মোহিনীমোহন, একটি ভক্ত, এই সকল ছদ্মনামে তিনি কথামৃতে বেশি পরিচিত। পিতা মধুসূদন গুপ্ত ও মাতা শ্রীমতী স্বর্ণময়ী দেবী উভয়ই সধর্মনিষ্ঠ, সরল ও অমায়িক লোক ছিলেন। কথিত আছে
দীর্ঘকাল যাবৎ শিব আরাধনার ফলে এই মধ্যবিত্ত বৈদ্য ব্রাহ্মণ দম্পতি মহেন্দ্রনাথকে লাভ করেন। পিতা মধুসূদন গুপ্ত কলকাতা হাইকোর্টে কর্ম করতেন। তার 4টি পুত্র ও 4টি কন্যার মধ্যে মহেন্দ্রনাথ ছিলেন তৃতীয় সন্তান। তার ছোট ভাই কিশোরীও শ্রীরামকৃষ্ণের কৃপাপ্রাপ্ত সেবক ছিলেন। অতি শৈশবে মহেন্দ্রনাথ গুরুমশাইয়ের পাঠশালায় পড়তেন, সাধারণ ব্রাহ্ম সমাজেরই কিছুটা দূরে। গুরুমশাই কখনো কখনো কোলে করে তাকে বাড়ি পৌঁছে দিতেন। তার পরবর্তীকালে তিনি পড়েছিলেন বিখ্যাত হেয়ার স্কুলে। এই হেয়ার স্কুলে পড়ার সময় 1867 সাল থেকে শ্রীম বরাবর ডায়েরি লেখা শুরু করেছিলেন। কেউ তাকে বলে দেয়নি, নিজের বুদ্ধিতেই লিখতেন। কখনো লিখতেন, আজ সকালে উঠে বাবা মাকে ভূমিষ্ঠ প্রণাম করলাম। আবার কোনো এক জায়গায় লিখেছেন, আজ স্কুলের পথে নিত্যকার মতো ঠনঠনিয়ার মা কালী আর শীতলা মাকে দর্শন ও প্রণাম করিলাম। 15 বছর পর শ্রীরামকৃষ্ণের সাথে মিলন হওয়ায়, অর্থাৎ 1882 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে তিনি প্রথমবার দেখেন। তখন এই ডায়েরি লেখার অভ্যাসই শ্রীরামকৃষ্ণ কথামৃতে জন্ম প্রদান করে। এর আগে একটি ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। তখন ওনার বয়স 4 বছর হবে। ওনার বাড়ির সকলে রথের সময় মাহেশের রথ দেখে ফেরার সময় দক্ষিণেশ্বরে গিয়েছিলেন মা ভবতারিণীকে দর্শন করতে। দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দির বেশ বড় চত্বর। মায়ের থেকে একটু দূরে সরে যেতে বালক মহেন্দ্রনাথ কাঁদতে শুরু করেন। হঠাৎ দেখেন একজন সৌম্য দর্শন পুরুষ বেরিয়ে এসে তার মাথায় হাত রাখেন। তখন বালক মহেন্দ্রনাথ নির্নিমেষ চোখে তার দিকে তাকিয়ে থাকেন এবং এর অনেক বছর পর যখন ঠাকুরের সাথে মাস্টারমশাইয়ের সাক্ষাৎ হয়, তখন তিনি বুঝতে পারেন সেদিনের সেই সৌম্য দর্শন পুরুষটি আর কেউ নয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বয়ং। অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার ছিলেন। যেমন ভাগবত পড়তে ভালোবাসতেন, চৈতন্য চরিতামৃত পড়তেন, তেমনি আবার বাইবেলও পড়তেন। 13 বছর বয়স থেকে উনি ডায়েরি লেখা শুরু করেছিলেন। আর তার ডায়েরি লেখা শুরুর 15 বছর পর যখন ঠাকুরের সাথে ওনার সাক্ষাৎ হয়, তখন সেই সূত্রে উনি বারবার ভক্তদের কাছে বলতেন, ঠাকুর আমাকে দিয়ে 15 বছর শিক্ষানবিশের কাজ করিয়ে নিয়েছে। অর্থাৎ 15 বছর ধরে তিনি সেই যোগ্যতা অর্জন করেছিলেন সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লেখার। শ্রীম এন্ট্রান্স পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে FA পরীক্ষায় 5ম স্থান অধিকার করেন এবং অঙ্কের একটা পেপার এক্সাম না দিয়ে তিনি BA-তে 3য় স্থান অধিকার করেন। তিনি ছাত্রাবস্থা থেকেই পাশ্চাত্য দর্শন, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, অর্থশাস্ত্র ইত্যাদিতে বিশেষ ব্যুৎপত্তি লাভ করেছিলেন। সংস্কৃত পুরাণ ও কাব্যশাস্ত্রেও তার বিশেষ অধিকার ছিল। BA পড়বার সময় 1873 সালে মাস্টারমশাই কেশব সেনের সম্পর্কীয়া বোন শ্রীমতী নিকুঞ্জ দেবীকে বিবাহ করেন। পরবর্তীকালে মাস্টারমশাইয়ের ধর্মপত্নীও ঠাকুর ও মায়ের বিশেষ স্নেহ ও প্রীতি কৃপা লাভে ধন্য হন। নানা কারণে লেখাপড়া শেখার আগেই মাস্টারমশাইকে কর্ম স্বীকার করতে হয়, অর্থাৎ কাজ খুঁজতে বেরোতে হয়। সর্বপ্রথম কিছুদিন তিনি কাজ করতেন একটি ব্রিটিশ সওদাগরি অফিসে। তারপর তার শিক্ষক জীবন। অনেকে তাকে ছেলে ধরা মাস্টারমশাই বলতো। কেন বলতেন তো? তার যে স্টুডেন্ট ছিল, যারা তার কাছে পড়তো, তাদের সকলকে, যাদের মধ্যে তিনি দেখতেন যে সম্ভাবনা আছে, তাদের সকলকে তিনি ঠাকুরের কাছে পাঠিয়ে দিতেন। এই জন্য অনেকে ওনাকে ছেলে ধরা মাস্টারমশাই বলতেন। বিভিন্ন স্কুলের উনি হেডমাস্টার ছিলেন, তারপর স্কুলে টিচারও ছিলেন এবং তার পড়াবার কৌশলও ছিল অপূর্ব। একেবারে ছাত্রীদের মনে স্তরে নেমে গিয়ে তাদের মতন করে তিনি বোঝাতেন। এরপর শুরু হচ্ছে তার জীবনের ট্র্যাজেডি, যেখান থেকে তিনি আত্মহত্যার কথা ভেবে নেন।
কি সে ছিল ঘটনা। শ্রীমর কর্মজীবনে প্রায় 10 বছর যেতে না যেতেই তার মা তাকে ছেড়ে চলে যায়। পরিবারে মা না থাকলে যা হয়, এই গুপ্ত পরিবারে তাই দেখা দিল। অবস্থা এমন ঘটল যে এই শান্ত স্বভাব মাস্টারমশাই পারিবারিক কলহে বিরক্ত হয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেবার কথা ভাবতে লাগলেন। মনের অবস্থা একেবারে চরমে উঠল। স্থির করলেন আর বিলম্ব না করেই এখনই একটা চূড়ান্ত ব্যবস্থা অবলম্বন করতে হবে। দিনটা ছিল শনিবার। রাত 10টার পর তিনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তার স্ত্রী শ্রীমতী নিকুঞ্জ দেবী সেটা বুঝতে পেরে তাকে একা না ছেড়ে তার সঙ্গিনী হলেন। তারপর কাউকে না জানিয়ে দুজনে প্রকাশ্য রাজপথে বাহির হয়ে পড়লেন। একটা ঘোড়ার গাড়ি করে তারা শ্যামবাজার পৌঁছালে গাড়ির একটা চাকা ভেঙে যায় ডাক্তার কালীবাড়ির কাছেই তার এক বন্ধুর বাড়ি ছিল। বন্ধুর বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হলেন। বন্ধু মনে করলেন এই কি আপদ এত রাত্রে, কিন্তু শ্রীমা ওটা বুঝতে পেরেও তার স্ত্রীকে ওখানে রেখে যাওয়া আসা ছাড়া কোনো উপায় ছিল না। তিনি তার স্ত্রীকে সেই বন্ধুর বাড়িতে রেখে এবং আস্তাবলে গিয়ে গারোয়ানকে ঘুম থেকে তুলে বেশি টাকা দিয়ে রাত্রির যখন 12টা তার বরানগরে বোনের বাড়িতে গিয়ে উঠলেন। এই বোনেরই স্বামী ছিলেন ঈশান কবিরাজ, যিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বড় গৃহী ভক্ত ছিলেন। মাস্টারমশাইয়ের শরীর তখন অবসন্ন আর মন নৈরাশ্যে ভর্তি। তিনি বুঝলেন যে এই সংসারে বেঁচে থাকা বড় বিড়ম্বনা। মনের ভেতর এই তুফান নিয়ে মাস্টারমশাই পরদিন রবিবার এই বাগান সেই বাগান ঘুরতে লাগলেন। সঙ্গে ছিল তার এক ভাগনা সিদ্ধেশ্বর। ভাগনাটি বললেন, মামা, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি দেখতে যাবেন? সেখানে একজন পরম হংস আছেন। গঙ্গা তীরের এই সুষমমণ্ডিত অতি উত্তম গোলাপকুঞ্জ মানসিক নিদারুণ ঝঞ্ঝাবাতের মধ্যেও মাস্টারমশাইয়ের মন হরণ করল। মাস্টারমশাই ফুল দেখছেন, ফুল শুঁকছেন আর ভাবছেন, আহা কি সুন্দর ফুল। সন্ধে হয় মাস্টারমশাই এসে ঠাকুর ঘরের বাইরে দাঁড়ালেন বারান্দায়। সেই দিনের ঘটনা দিয়েই শুরু হলো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। মাস্টারমশাই ঘটনাটির বিবরণ দিচ্ছেন। ঠাকুর পূর্বাশ্ব, ছোট খাটে বসা, মেঝেতে ভক্তগণ, গৃহপূর্ণ। মাস্টারমশাই শুনলেন, শ্রীমৎ শুনলেন, ঠাকুর বলছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। কথামৃত পানে ভক্তগণ মত্ত, জগৎ ভুলে গিয়েছেন। শ্রীমা ভাবতে লাগলেন, শুকদেব যেন গঙ্গা তীরে ভাগবত কথা বলছেন, কিংবা শ্রী চৈতন্য বুঝি পুরীধামে অন্তরঙ্গ সঙ্গে ভগবত নাম গুণকীর্তন করছেন। শ্রীমা অনুভব করলেন এইখানে সর্বতীর্থের সমাগম হয়েছে। কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে যে নড়তে ইচ্ছা করছে না। আরতির পর ঠাকুর বাড়ি দর্শন করে শ্রীম ঠাকুরের ঘরে এসে উপস্থিত হলেন। ঠাকুর শ্রীমকে বসতে বললেন, তার পরিচয় নিলেন। এর ভেতর ঠাকুরের মন যেন ভেতরেকে টানছে, যেন মাছ টানে বড়শি। ঠাকুর ভাব সমাধিতে প্রবেশ করছেন। দু একটা কথা বলার পর শ্রীম প্রণাম করে বিদায় নিলেন। কিন্তু ভাবতে লাগলেন, এই সৌম্য কে, যার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা হইতেছে? শ্রীম চললেন বরানগরের দিকে, কিন্তু মন বাঁধা পড়েছে শ্রীরামকৃষ্ণের পায়ে। ঘন ঘন যাওয়া আসার ফলে 7 দিনের মধ্যেই শ্রীম শ্রীরামকৃষ্ণের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়েছেন। শ্রীম বুঝলেন যেন আপন জন পেয়েছেন। একদিন দক্ষিণেশ্বরে বেড়াতে বেড়াতে
সাহস করে মাস্টারমশাই নিজের মনের কথা উন্মুক্ত করে শ্রীরামকৃষ্ণকে বললেন এবং বললেন, ছলনা লীলাভূমি এই সংসার থেকে বিদায় নেওয়াই শ্রেয়। অন্তর্যামী ঠাকুর আগেই মাস্টারমশাইয়ের মনের ভাব জেনেছেন, তাই অভয় দিয়ে সস্নেহে তৎক্ষণাৎ তিনি উত্তর দিলেন, বালাই, কেন যাবে তুমি সংসার থেকে বিদায় নিতে? তোমার যে গুরু লাভ হয়েছে, যা অভাবনীয়, অচিন্তনীয়, স্বপ্নের অগোচর, এমন সমস্যাও সেই বাজিকরের কৃপায় নিমেষে দূর হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের এই অভয় বাণীতে শ্রীমর ভরসা হল, মন মেঘ মুক্ত হয়ে গেল, আবার বেঁচে থাকার ইচ্ছা ফিরে আসলো। নিজের জীবনের এই সংকটময় ঘটনার কথা উল্লেখ করে মাস্টারমশাই পরবর্তীকালে বিপদগ্রস্ত ভক্তগণকে আশান্বিত করে বলতেন, দেখুন কোথায় শরীর ত্যাগের সংকল্প আর কোথায় ভগবান লাভ। তাই বিপদ মানুষের বন্ধু আর ভগবান সর্বমঙ্গলময়। কতটা মানুষ বিপর্যয়ের মধ্যে পড়লে বা মানসিক অবস্থা কতটা চরমে পৌঁছালে এই আত্মহননের কথা ভাবে। সেখান থেকে একেবারে মোড় ঘুরিয়ে দিলেন ঠাকুর। তিনি জীবনের উদ্দেশ্য পেয়ে গেলেন। তার কি অবস্থার কিছু চেঞ্জ হলো? কিছুই চেঞ্জ হলো না। বাড়িতে হয়তো সেই একই অশান্তি, সেই সমস্ত কিছু। ঠাকুর তো মিরাকেল ঘটাতেন না, কিন্তু ঘটালেন তার মনের মিরাকেল। মনের অবস্থা পাল্টে দিলেন। মনেই তো সব। ঠাকুর তো বলতেন, মনেই বদ্ধ মনেই মুক্ত। সেই মনটাকে তিনি একদম মোড় ঘুরিয়ে দিলেন। আর যেখান থেকে আমাদের কাছে এসে পৌঁছালো তার সেই অক্ষয় কীর্তি, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেটি কিন্তু আজও ভক্তমণ্ডলের মধ্যে একেবারে পূর্ণতোয়া গঙ্গার মতো প্রবাহিত হচ্ছে। এই যে মাস্টারমশাই কথামৃত লেখার জন্য পূর্ব থেকে নির্ধারিত ছিল, তার একটা ছোট কাহিনী আছে, ছোট একটা গল্প আছে। ঠাকুরের ত্যাগী সন্তান তারক মহারাজ, অর্থাৎ স্বামী শিবানন্দজি। শিবানন্দজি ভাবলেন যে ঠাকুরের যা কথাগুলো তিনি শুনছেন সেগুলোকে একটু নোট করবেন। এই জন্য তিনি মন দিয়ে ঠাকুরের কথাগুলো তিনি সরোজ শুনতেন। যখনই তিনি দক্ষিণেশ্বরে যেতেন, ঠাকুর যা বলতেন একেবারে যেন গোগ্রাসে গিলতেন। ঠাকুর এটি কিন্তু নোটিস করেছেন, নিশ্চয়ই করেছেন। তিনি অন্তর্যামী, তিনি সব বুঝতে পারেন। একদিন স্বামী শিবানন্দজি যেন একটু বেশি মনোযোগ দিয়ে ঠাকুরের কথাগুলি শুনছেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, ওরকম হাঁ করে কথাগুলো শুনছিস কেন? তখন স্বামী শিবানন্দজি কিছুই বললেন না। তখন ঠাকুর বললেন, তোদের ওসব করতে হবে না, তোদের জীবন আলাদা। যে এই কাজটি করবে তিনি নির্দিষ্ট আছেন। অর্থাৎ শ্রী রামকৃষ্ণ কথামৃত লেখা হবে এবং তার জন্য যে নির্দিষ্ট আছেন কেউ আগে থেকেই, সেটি ঠাকুর জানতেন এবং তাকে তৈরিও করছেন 15 বছর ধরে। এই মাস্টারমশাইয়ের সেই অসাধারণ মেধা, অসাধারণ স্মৃতিশক্তি, সেটি আগে থাকতেই তিনি চর্চা করিয়ে রাখছেন, যে যাতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই অমৃতময় বাণী, তার কথা সমস্ত কিছু ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। ঠাকুরের উপর বহু বই লেখা হয়েছে। এমনকি ঠাকুরের ত্যাগী সন্তান শরৎ মহারাজ লীলা প্রসঙ্গ লিখেছেন, বহু ভক্ত বহু বই লিখেছেন, কিন্তু কথামৃতের মতো কোনো বই নেই। আজও অবধি কথামৃতের ওপরে কোনো বই নেই। ঠাকুরকে জানতে গেলে, ঈশ্বরকে জানতে গেলে সেই বই একেবারে চরম, অথচ কত সহজ ভাষায় লেখা। ফিরে আসি আবার মাস্টারমশাইয়ের জীবনে। শ্রীম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শ্যামবাজারের মেট্রোপলিটন স্কুলে হেডমাস্টার ছিলেন। পরে 4 বছর ধরে এখানেই তিনি কাজ করতেন। ঠাকুর যখন খুব অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ ঠাকুরের শেষের সময়, তখন তিনি সর্বদাই কাশীপুরের বাগানে ঠাকুরের সেবার জন্য যাতায়াত করতেন। তাই স্কুলের বাৎসরিক ফল অন্য বছরের মতো উত্তম না হওয়ায় বিদ্যাসাগর একদিন অনুযোগ করলেন, এবার ওখানে বেশি যাতায়াত করছো, স্কুলের ফল তো তাই ভালো হয়নি। গুরুদেবের ওপর
পিতৃসম বিদ্যাসাগরের এই সামান্য আক্ষেপও মাস্টারমশাইয়ের কাছে অসহনীয় হল। তিনি ওই স্কুলের কাজ ছেড়ে দিলেন। ঠাকুর শুনে বললেন, বেশ করেছ। 15 দিনের মধ্যেই অভাবের তাড়না অসহনীয় হয়ে উঠল। একদিন তা চরমে উঠল। মাস্টারমশাই একদিন তার দোতলার বারান্দায় 3 ঘন্টা ধরে পায়চারি করছিলেন আর কি ভাবছিলেন। কি খেতে দেবো ছেলেদের, এই ভাবনাই তখন তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তখন নিচের রাস্তা থেকে ডাক আসলো, মহেন্দ্রবাবু বাড়ি আছেন? এক ব্যক্তি একখানা চিঠি ও জুড়ি গাড়ি নিয়ে এসেছেন। নিচে গিয়ে চিঠি পড়ে দেখলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি মাস্টারমশাইকে রিপন কলেজের অধ্যাপনা স্বীকার করতে বিশেষ অনুরোধ করেছেন। তিনি তৎক্ষণাৎ গাড়ি চড়ে বাইরে হলেন। এইভাবে অন্তরের টানে 4-5 বার কর্মত্যাগ করেও কখনো কামারপুকুর, কখনো কাশী, পুরী প্রভৃতি তীর্থে তিনি চলে যেতেন আর ভাবনায় পড়তেন। কিন্তু যার ভাবনা স্বয়ং ঈশ্বর নিয়েছেন, তার কি আর কাজে বাধা হয়? ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, এর এসব ত্যাগ করিও না মা, সংসারে যদি রাখো তাহলে একে একবার দেখা দিও। তাই মাস্টারমশাইকে ঠাকুর গৃহস্থাশ্রমে থাকার মতো নানা সাধনও করিয়ে নিয়েছিলেন। মাস্টারমশাই অবতারের পার্শ্বদ হয়ে রাজার বেটার মতো মাসোহারা পেলেও সারা জীবন কঠোর সাধনা করেছেন। ঠাকুরের শরীর চলে গেলেও দক্ষিণেশ্বরে তিনি সাধনা করলেন। সপ্তাহে কখনো 3 দিন ওখানে থাকতেন আর 4 দিন কাজ করতেন। কয়েকবার কেবলমাত্র চিঁড়ে খেয়ে থাকার জন্য আমাশায় পড়লেন। তখন গুরু ভাইরা এনে বাড়িতে রেখে আবার যেতেন। আবার বড়নগর মঠেও দীর্ঘকাল বাস করতেন সাধু গুরু ভাইদের সাথে। বলতেন, শৌচের জন্য যে জল থাকতো চৌবাচ্চায়, ওটাই মাথায় ছিটিয়ে দিতাম, অতি পবিত্র মনে হতো। 1890 খ্রিস্টাব্দে 6 মাস একসঙ্গে বড়নগরে ছিলেন। তারপর মা ঠাকুরনের আদেশে বাড়ি যান। নিত্য অষ্টপ্রহর সাধনা মণ্ডিত ছিল শ্রীমর সুদীর্ঘ জীবন। মনে হয় ভালোই তো মাস্টারের চাকরি করতো, আর ঠাকুরের সাথে যে দিনগুলো কাটিয়েছিলেন সেগুলো বাড়িতে গিয়ে মনে করে তারপর লিখতেন, এতেই কথামৃত। তা কিন্তু নয়, উনি কিন্তু রীতিমতো এক ঋষির পর্যায়ে সাধনা করেছিলেন। উনি যখন ওনার মেয়ের মৃত্যুর সংবাদ পান, সেই শোক পর্যন্ত ওনাকে কোনো স্পর্শ করতে পারেনি। চিঠি খুলে পড়লেন তার মেয়ের মৃত্যুর সংবাদ, তারপর চিঠিটি ভাঁজ করে রেখে আবার ঠাকুরের কথায় মেতে উঠলেন। যেখানে যেতেন ঠাকুরের কথাই সবাইকে বলে বেড়াতেন। তার মুখে আর অন্য কোনো কথা শোনা যেত না। ঠাকুরের কৃপায় মাস্টারমশাই সাকার নিরাকার দর্শনে উচ্চ অধিকারী হয়ে গৃহে ছিলেন, যেন পাকাল মাছ কিংবা নষ্টা স্ত্রী অথবা কচ্ছপ অথবা পদ্মপত্রে জল বা বড় ঘরে দাসীর মতো। মাস্টারমশাই হাতে তেল মেখে কাঁঠাল ভেঙেছিলেন। মাস্টারমশাইয়ের আজীবন তীব্র বাসনা ছিল সর্বত্যাগী সন্ন্যাসী হবার। ঠাকুরকে এই বাসনা নিবেদন করলে ঠাকুর বললেন, মা আমায় বলেছেন তোমাকে একটু কাজ তার করতে হবে, লোককে ভাগবত শোনাতে হবে। মা ভাগবতের পণ্ডিতকে একটা পাশ দিয়ে সংসারে রেখে দেন। তবু সন্ন্যাসের জন্য পীড়াপিড়ি করলে একদিন সন্ধ্যের পর সমাধি থেকে উঠে ঠাকুর বললেন, কেউ মনে না করে যে আমি না হলে মায়ের কাজ চলবে না। মা একটা তৃণ থেকে বড় বড় আচার্য তৈরি করতে পারেন। ঠাকুরের ইচ্ছায় আত্মসমর্পণ করে মাস্টারমশাই নিজ গৃহে সন্ন্যাসী হলেন। ঠাকুর মাস্টারমশাইয়ের কাছে তার ভক্তদের পাঠিয়ে দিতেন। ভক্তগণ আসলে মাস্টারমশাই অনবরত শ্রীরামকৃষ্ণ মাহাত্ম্য কীর্তন করতেন। যেখানে যে অবস্থায় তার সাথে সাক্ষাৎ হোক না কেন, মাস্টারমশাই আগন্তুককে শ্রীরামকৃষ্ণ কথামৃত পরিবেশন না করে যেতে দিতেন না। মাস্টারমশাইয়ের সাংসারিক জীবনের দুর্দৈব অবস্থা দেখে কোনো অবিবাহিত যুবক গেলে বলতেন, এই জন্য ঠাকুর বলতেন সংসার জ্বলন্ত অনল, এতে প্রবেশ করলে জ্বলে পুড়ে যায়।
ঠাকুর জীবিত অবস্থায় মাস্টারমশাই বিপদ দেখিয়ে ঠাকুর নরেন্দ্রনাথ প্রভৃতি যুবকগণকে সাবধান করতেন। মাস্টারমশাই তাই পরবর্তী জীবনে বিপদের সময় তিনি যুবক ভক্তদের বলতেন, আমার এই বিপদ তোমাদের শিক্ষার জন্য। অর্থাৎ সংসার যে কত কাঁটা সংকুল সেটারই জ্বলন্ত উদাহরণ ছিলেন মাস্টারমশাই নিজে, এবং বলতেন তার এই বিপদ অন্যদের শিক্ষার জন্য, যাতে তার এই বিপদ দেখে তারা শিক্ষা পায়। ঠাকুর মাস্টারমশাইকে চাপরাশ দিয়েছিলেন লোকশিক্ষার জন্য। এই শক্তির প্রভাবে মাস্টারমশাই সুদীর্ঘ 50 বছর ধরে ভক্তদের দিবা নিশি প্রাণের শান্তি সুখ বিতরণ করেছেন। এই সকল ঘটনা স্পষ্টরূপে বলে দেয় যে শ্রীমর ভিতর জ্বলন্ত সন্ন্যাস ছিল। বেলুর মঠে একদিন স্বামী বিজ্ঞানানন্দ মাস্টারমশাইকে বলেছিলেন, আমি জিজ্ঞাসা করে জানলুম মঠের 14 আনা লোক সাধু হয়েছে কথামৃত পড়ে আর আপনার সাথে মিশে। মাস্টারমশাইয়ের জীবনের অক্ষয় কীর্তি কথামৃত। এই পুস্তক ধর্মজগতে এক অভিনব ভাবের জন্ম দিয়েছে। তিথি নক্ষত্র তারিখ দিয়ে আর কোনো গ্রন্থ হয়নি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথমে পাবলিশ হয়েছিল ইংরেজিতে গসপেল রূপে 1897 খ্রিস্টাব্দে। বাংলায় প্রথম ভাগ বাহির হয়েছিল 1902 খ্রিস্টাব্দে, দ্বিতীয় ভাগ 1904 খ্রিস্টাব্দে, আর তৃতীয় ভাগ 1908, চতুর্থ ভাগ 1910 আর পঞ্চম ভাগ 1932 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে অনেকগুলি ভাষায় এটার অনুবাদ হয়েছে। মাস্টারমশাইয়ের কৃপায় বহু লোক ঠাকুরকে দর্শন করেছিলেন। উত্তম লক্ষণযুক্ত ছাত্রগণকে মাস্টারমশাই ঠাকুরের কাছে নিয়ে যেতেন। কথামৃতের রাখাল, বাবুরাম, সুবোধ, সারদা, পূর্ণ, ছোট নরেন, ক্ষীরোদ, নারায়ণ, তেজচন্দ্র, পল্টু প্রভৃতি মাস্টারমশাইয়ের ছাত্র ছিলেন। মাস্টারমশাইয়ের অলৌকিক স্মৃতিশক্তির সাথে অপূর্ব কল্পনা শক্তির সংযোগ হওয়ায় কালের ও স্থানের ব্যবধান তার কাছে অন্তর্হিত হয়েছিল। তিনি এমন করে কোনো ব্যক্তি, তীর্থ বা ঘটনা বিবরণ করতেন যে শ্রোতা মনে করতেন তিনি যেন তার সম্মুখে দেখতে পাচ্ছেন। শ্রীমর অন্তর্দৃষ্টিও ছিল অদ্ভুত। চেহারা দেখে বা দুটো কথা শুনে বা একটা কাজ দেখে অথবা কানে দুচরণ শুনে শ্রোতার ভেতর দেখতে পেতেন। তারপর সেই উপযুক্ত শ্রোতার মনের স্তরে নেমে মনটিকে ধরে নিয়ে সর্বোচ্চ আদর্শে পৌঁছে দিতেন এবং শ্রোতার কর্ণে প্রবেশ করাতেন ভগবান দর্শনই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ। মাস্টারমশাই কথামৃতের পরিবেশন আরম্ভ করেছিলেন ঠাকুরের জীবিতাবস্থায়। এর পরিসমাপ্তি হবে অনন্তে। আজ সমগ্র জগৎ কথামৃত বর্ষণে সিঞ্চিত। অশরীরী মাস্টারমশাই এখনও অশরীরী শ্রীরামকৃষ্ণের কথামৃত সর্বত্র বর্ষণ করছেন। ঠাকুরের জীবিতাবস্থায় মাস্টারমশাই ভক্তগণের মধ্যে প্রথম যিনি ঠাকুরের জন্মস্থান কামারপুকুর দর্শন করেন। ঠাকুরের কৃপায় সমগ্র কামারপুকুর একটি জ্যোতির্ময় ধাম হিসেবে তিনি দর্শন করেছিলেন। বৃক্ষলতা, পশু পাখি, মানুষ সকলেই জ্যোতির্ময় মূর্তি। তাই তিনি রাস্তায় ঢিপ ঢিপ করে সকলকে প্রণাম করতেন। একটি বিড়াল সম্মুখে পড়ল কি অমনি সাষ্টাঙ্গের প্রণাম। একদিন দক্ষিণেশ্বরকেও তিনি জ্যোতির্ময় দর্শন করেছিলেন। পুরীতে ঠাকুর মাস্টারমশাইকে পাঠিয়েছিলেন নিজে না গিয়ে। বলেছিলেন ওখানে গেলে তার শরীর থাকবে না। নিজের চৈতন্যলীলা স্মৃতিতে দেহ মহাভাবাবেশে ত্যাগ হতে পারে। তাই মাস্টারমশাই ঠাকুরের নির্দেশে অসম সাহস নিয়ে জগন্নাথকে আলিঙ্গন করেছিলেন। আর পরে এসে ঠাকুর মাস্টারমশাইকে আলিঙ্গন করেন আর বলেন, এই আমার জগন্নাথকে আলিঙ্গন করা হলো। কাশীতে মাস্টারমশাই প্রথম যান তার 16 বছর বয়সে। রেলের পুলের ওপর থেকে কাশী দর্শন করে মাস্টারমশাইয়ের মন প্রাণ আনন্দে নৃত্য করেছিল। তারপর আবার আরও কয়েকবার যান। ঠাকুরের শরীর ত্যাগের পর তৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ স্বামী, বিশুদ্ধানন্দ স্বামীকে তিনি দর্শন করেছিলেন। ভাস্করানন্দ স্বামী মাস্টারমশাই মুখে ঠাকুরের মায়ের গান শুনে বলেছিলেন,
তুমি বলছো অত কাজ করো, তারপর এসব ভাবনা ভাবার সময় পাও কি করে? 1912 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মায়ের সাথে মাস্টারমশাই কাশী যান। সেই বছর এবং তার পরের বছর তিনি তপস্যায় উত্তরাখণ্ডে অতিবাহিত করেন। হরিদ্বার কনখলে গঙ্গার ধারে একটি কুটির করে তিনি তপস্যা করেন। মাঝে মাঝে ওই কুটিরে স্বামী তুরীয়ানন্দ, স্বামী শিবানন্দ প্রভৃতি গুরু ভাইদের সাথে ব্রহ্মচক্র রচনা করতেন। তারপর যান ঋষিকেশে। প্রথমে থাকেন মায়াকুণ্ডে, তারপর স্বর্গাশ্রমে একটি কুটির নিবাস করেন। অথচ দেখুন আমাদের পরিচয় মাস্টারমশাইয়ের সাথে ঠিক ওই কথামৃত পর্যন্তই। ঠাকুরের কাশীপুর উদ্যানবাটিতে যখন শরীর চলে যায়, তারপর মাস্টারমশাই কী করেছিলেন এই ঘটনাই আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরছি। উনি যে এত সাধনা করেছিলেন এত জায়গায়, কাশীতে, উত্তরাখণ্ডে, কোথায় না কোথায়, তবেই না সেই চাপরাশ পাওয়া যায়। নাহলে কি অতই সোজা যেটা মায়ের কাজ করা? মাস্টারমশাইয়ের ভিতর বরাবর তপবনে তপনিষ্ঠ একজন উচ্চ শ্রেণীর ঋষির নিবাস ছিল। সারা জীবন তপবনে বাস করবার ইচ্ছা মাস্টারমশাইয়ের মনে অতিশয় প্রবল ছিল। কলকাতায় নিজের বাড়িতে, মটন স্কুলে ও ঠাকুর বাড়িতে টবে নানা প্রকার ফুল ও ফলের বৃক্ষরোপণ করে রাখতেন। ওইখানে বসে বৈদিক গুরুগম্ভীর সুরে তার মুখে উপনিষদ পাঠ শুনলে সততই মনে হতো সত্যযুগের একজন ঋষি বুঝি নতুন শরীর ধারণ করে এসেছেন। উপনিষদ ছিল মাস্টারমশাইয়ের প্রাণ, তারপর গীতা। বাইবেলের তিনি ছিলেন মাস্টার। অনর্গল সর্বদা কথা প্রসঙ্গে এই 3টি গ্রন্থ থেকে দেববাণী আবৃত্তি করতেন। তার মুখে খ্রিস্টবাণীর ব্যাখ্যা শুনে পাড়ার বৃদ্ধ ও আনুষ্ঠানিক পাদ্রী খ্রিস্টভক্ত বোসমশাই অবাক হতেন। যারা সাধু হবেন, অবিবাহিত, এই ধরনের যুবকদের মাস্টারমশাই মায়ের হৃদয়ে নিয়ে ভালোবাসতেন। যেমন পিতামাতা পুত্রকে লাইক করতে পারলেই নিশ্চিন্ত হন, তেমনি মাস্টারমশাই যখন দেখতেন ভক্তগণ শ্রীরামকৃষ্ণে আত্মসমর্পণ করেছেন, তখন তিনি নিশ্চিন্ত হতেন। সাধুসঙ্গ বা সাধুর সেবা প্র্যাকটিক্যাল বেদান্ত। মাস্টারমশাই এই কথাটি সকল সাধু ভক্তদের বলতেন। সর্বদাই তিনি সাধু ভক্তে পরিবৃত থাকতেন। তিনিও ঠাকুরের মতো সাধু ভক্তদের নিজের আপন জন বলে মনে করতেন, আর আপনজনদের পরের মতো দেখতেন। শরীর যাবার সময়ও সেবক ব্রহ্মচারীকে বারণ করেছিলেন বাড়ির লোকেদের সংবাদ দিতে। পাড়ার লোকেরা সংবাদ দিলে বাড়ির লোক এসে তখন উপস্থিত হয়। মাস্টারমশাইয়ের 2টি পুত্র ও 2টি কন্যা আর বৃহৎ স্বজনমণ্ডল। তিনি সকল কর্তব্য সমাপন করেও যেন নিজ গৃহে প্রবাসী, যেন পান্থশালার পথিক। তিনি ঠাকুর আর মাকে অভেদ জ্ঞান করতেন। মর্টন স্কুলের 4 তলার ছাদ ও সিঁড়ির ঘরটি ছিল যেন নৈমিষারণ্য, সদা সর্বদা ভাগবত কথায় মুখরিত। নারদ ঋষির মতো মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ গুণগানের সহস্র মুখ হয়ে যেতেন। মাস্টারমশাইয়ের কাছে কেউ কখনো সাধু নিন্দা করলে তার আর রক্ষে ছিল না। মিষ্টি কথায় তাকে একেবারে চোখের জলে ভাসিয়ে দিতেন। মাস্টারমশাই বলতেন, দোষে গুণে মানুষ, সাধুর দোষ থাকলেও তা আমাদের প্রণম্য। তাদের নিন্দা করলে আমরা কার কাছে ঈশ্বরীয় কথা শুনব? জাতি, বিদ্যা, বুদ্ধি, রূপ ও গুণের অভিমান একেবারে সমূলে উৎপাটিত হয়েছিল তার জীবন থেকে। কথামৃতের প্রকাশ ও প্রচারের জন্যই মাস্টারমশাইয়ের জন্ম। 5ম ভাগ অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 5ম ভাগ লেখার কাজ শেষ হল রাত্রি 9টার। তারপরই হঠাৎ স্নায়ুশূল বেদনা উপলক্ষ করে রাজহংসের মতো গান গাইতে লাগলেন, গুরুদেব মা কোলে তুলে নাও। শ্রীরামকৃষ্ণগত প্রাণ মাস্টারমশাই মহাসমাধিতে প্রবেশ করলেন 1932 খ্রিস্টাব্দের 4 জুন, শনিবার, ফলহারিণী কালী পূজার শেষে, অমাবস্যা তিথিতে আর রোহিণী নক্ষত্রে। তার শরীর ত্যাগের 21 দিন আগেই মাস্টারমশাই দুর্গা বলে যাত্রা করে বসেছিলেন।
আর প্রাণ ঢেলে গেয়েছিলেন মৃত্যুঞ্জয়ী সেই বিদায় সঙ্গীতটি। আমি অভয় পদে প্রাণ সঁপেছি, আর কি জমের ভয় রেখেছি। এই ছিল মাস্টারমশাইয়ের জীবনের গল্প। জীবনে অনেক তিক্ততা আছে, সেই তিক্ততাগুলি বাদ দিয়ে রেখেই আজ সেই সাধুর দিকটাই আপনাদের সামনে তুলে রাখলাম। কারণ পজিটিভ চিন্তাই আমাদের ভেতরের পজিটিভনেসকেই তৈরি করেন। মাস্টারমশাই যদি ঋষি না হতেন তাহলে কি আর কথামৃত লিখতে পারতেন? বাড়িতে এসে একবার ধ্যানে বসতেন, যখন দক্ষিণেশ্বর থেকে ফিরে আসতেন ধ্যানে বসতেন, এবং ধ্যানটি এমন ছিল যেন তিনি অবিকল সিনেমার মতো দেখতে পেতেন যে যখন তিনি দক্ষিণেশ্বরে গিয়েছিলেন কি কি ঘটেছিল, ঠাকুর কি বলেছিলেন, কোথায় কোন জিনিসটি রাখা ছিল, একেবারে দিন তারিখ নক্ষত্র বসার স্থান সমস্ত কিছু উনি একবারে খুঁটিয়ে লিখতে পারতেন। এত ধ্যান গম্ভীর একবারে ঋষির জীবন। বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও ওনার জীবন গেছে। আজকে তার জীবনী পাঠের মধ্যে দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো। আজকের পাঠ এখানেই শেষ করলাম। আসবো আবার কোনো অন্য মনীষীর জীবন নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।